আমরা বাধ্য হলাম সিদ্ধান্ত নিতে যে আমরা কোনো মামলা করব না, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা ছিল বিভিন্ন সময় আমরা যখন গুমের শিকার ব্যক্তিদের পক্ষে রিট অফ হেবিয়াস কর্পাস করেছি মেরে ফেলা হতো, মামলা পেন্ডিং থাকা অবস্থায় মেরে ফেলা হতো। এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল অফিসের ভূমিকাটা ছিল খুবই নেককারজনক। ওনারা আসতেন, হুমকি দমকি দিতেন, কোর্টে এসে বলতেন যে আমরা কেউ নেই, এসব মিথ্যা কথা, ওদেরকে ওরা লুকিয়ে আছে, পালিয়ে আছে, এসব কথা বলা হতো। যেহেতু মামলাটা পেন্ডিং ছিল অ্যাপেলেট ডিভিশনে, সেদিন খন্দকার মাহবুব হোসেন স্যার তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওনাকে বললেন যে আমার কথা তুললেন যে উনি ওনাকে তো তুলে নিয়ে গেছে, আমরা এখন মামলা কিভাবে পরিচালনা করব। তৎকালীন প্রধান বিচারপতি তখন বললেন, মিস্টার হোসেন দেখেন উনি হয়তো পালিয়ে আছেন। এটা ছিল তৎকালীন প্রধান বিচারপতির বক্তব্য। তা তৎকালীন প্রধান বিচারপতি যদি এই মনোভাব পোষণ করেন, তৎকালীন অ্যাটর্নি জেনারেল অফিস যদি এরকম ভূমিকা নেয় যে যখন কাউকে তুলে নেওয়া হয় তারা কোর্টে এসে বলে আমরা কিছু করিনি, নেইনি, সব মিথ্যা, তখন আসলে নাগরিকদের কোনো অধিকার থাকে না। তিনটা ইনস্টিটিউশনের ফেলিয়ারের কারণে কিন্তু আয়নাঘরের সৃষ্টি হয়েছিল। মিডিয়া, প্রথম হচ্ছে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তাদের দায়িত্ব পালন করেনি। আরমানের কথা তারা কখনোই বলেনি। মূলত কারণ ছিল যে আরমানের আব্বা ছিলেন জামাত ইসলামের একজন নেতা, ডেভিড বার্গম্যান লেখালেখি করেছেন, কিন্তু মেইন স্ট্রিম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া কিছু বলেনি, লিখে নেয়। হয়তো এটা তাদের ভয়ের থেকে হতে পারে, বা হতে পারে যে তারা মনে করেছে যে জামাত ইসলামী নেতার ছেলে, তাদের তো জীবনের মূল্য কম, না বললেও কিছু হবে না। সিভিল সোসাইটি তারা ফেল করেছে। সিভিল সোসাইটি ছিল খুব উইক অ্যান্ড পার্টিজান, কখনো আরমানের ব্যাপারে কিছু বলেনি। একটা মানববন্ধন বা একটা বিবৃতি, কিছু নেভার, একটা কেউ দেখাতে পারবে না একটা এডিটোরিয়াল লেখা হয়েছিল আরমানকে নিয়ে, কখনোই না। থার্ড হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট অ্যাজ এন ইনস্টিটিউশন ফেইল্ড, সম্পূর্ণভাবে ফেল করেছে। যখনই আমরা কখনই গিয়েছি যে এই গুমের বিষয় নিয়ে, কখনো কোনো রিলিফ পাইনি। ইন্টারেস্টিং একটা ঘটনা, আপনারা হয়তো অনেকে জানেন না, সুখরঞ্জন বালিকে যখন তুলে নেওয়া হয়ে গেল তখন কিন্তু আমরা একটা মামলা করেছিলাম, রিট অফ হেবিয়াস কর্পাস। সেই মামলাটা, সেখানে আরমানি ছিল আমাদের মামলার অ্যাসোসিয়েট এবং জুনিয়র, এবং এই মামলাটা সে অ্যাপিয়ারও করেছিল কিছুদিন। সেই মামলা তো কোনো আমরা আদেশ পাইনি। সেই মামলার তৎকালীন যে সেকেন্ড জাজ যিনি ছিলেন তিনি বলেছে আমরা এই মামলায় কোনো ইন্টারফেয়ার করবো না। বর্তমান যে প্রধান বিচারপতি উনি ছিলেন ওই মামলার প্রিজাইডিং জাজ, উনি বলেছে এখানে একটা কনস্টিটিউশনাল ম্যাটার ইনভলভ, আমরা এখানে বিষয়টা আমরা এক্সামিন করব। কিন্তু ওনার যেহেতু দ্বৈত বেঞ্চ, যে সেকেন্ড জাজ যিনি ছিলেন তৎকালীন সরকার কর্তৃক নিয়োজিত, তারা কিন্তু সেখানে বাধা দিয়েছিল। তো আমরা কোনো রিলিফ পাইনি। আরমানের ব্যাপারে আমরা খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কোর্টে যাব না। আমি মনে করি আমাদের সেই সিদ্ধান্ত সঠিক ছিল। 2016 সালের অক্টোবর মাসে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি মনে করি আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। অনেকে আমাদেরকে ক্রিটিসাইজ করেছে যে তোমরা তো কিছু করলা না, মামলা করলা না, কিন্তু আমরা এটা ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে মামলা করাটা তার জন্য সুখকর নাও হতে পারে। তো আমার ফাইনাল যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশন যদি আমরা স্ট্রং না করতে পারি, আমাদের মিডিয়া এবং সিভিল সোসাইটি তারা যদি নিউট্রাল ভাবে ভূমিকা পালন না করতে পারে, আমাদের সুপ্রিম কোর্ট যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাহলে ভবিষ্যতে এরকম আইনাঘর আবারও সৃষ্টি হবে। তো সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে ভয়েস রেজ করতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এবং চেষ্টা করতে হবে যাতে এমন একটা সমাজ যেতে হয় যেখানে এই ফ্যাসিবাদের মাথা ছেড়ে দিয়ে কখনো এর পুনরাবৃত্তি না হয়। ধন্যবাদ।